আমরা উপরি কাঠামো নিয়ে অনেক চিন্তা করছি। আমরা সংসদ বদলের চিন্তা করি, কিভাবে করব, সংবিধান কিভাবে করব, বা এইটার স্থানীয় সরকার কিভাবে করব, বা নির্বাচন কমিশন কিভাবে করব। কিন্তু আমার ব্যাখ্যায়, সামাজিক ব্যাখ্যায় আমরা যেটা বলি, এটা হলো উপরি কাঠামো। ভিত্তিজিতে যদি নারীর অংশগ্রহণ যদি শক্তিশালী না হয়, তাহলে কি শুধুমাত্র যদি শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ শক্তিশালী না হয়, যদি অর্থ উপার্জনমূলক পরিস্থিতিতে যদি নারীর সেখানে না থাকে, নারীর উপরে যদি সামাজিক অত্যাচার এবং আপনার বিভিন্ন ধরনের নিগ্রহ অব্যাহত থাকে, বাল্যবিবাহ যদি অব্যাহত থাকে, আমরা কি মনে করি যে এই রকম একটি সমাধান ওইগুলোকে ওইগুলোরও সমাধান করে দেবে কি না? আমাদের এই কার্যকরণ সম্বন্ধে নিশ্চিত হতে হবে। ধরুন আগামীকাল আমরা এগুলি সব করলাম, আর 10 বছর পরে এসে দেখলাম এখনো সেই ধরনের গার্হস্থ্য নিগৃহর ঘটনা ঘটছে, বাল্যবিবাহ হচ্ছে, আর্থিকভাবে তারা পর্যুদস্ত থাকছে, আমাদের মাতৃমৃত্যুর হার কমাতে পারি না, তাহলে কিন্তু আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। এইটা আমাদের কাছে মনে রাখতে হবে যে এইটার সংযোগটা আমরা স্থাপন করতে পারছি। দ্বিতীয় আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, এটাও আমাদের মনোযোগে রাখতে হবে। নারী কোনো অবিভাজিত জনসংখ্যা না, নারী কোনো অবিভাজিত জনগোষ্ঠী না। আমার নারীর ভিতরে গার্মেন্টস শ্রমিক আছে, আমার নারীর ভিতরে নির্মাণ শ্রমিক আছে, আমার নারীর ভিতরে যারা বিদেশে যাচ্ছে প্রবাসী নারী শ্রমিকরা ওখানে ওর ভিতরে আছে, আমার এখানে সেবার খাতে বিভিন্ন নারীরা আছে। আমরা যেই নারীর কথা বলি, আমরা কি সেই নারীদের অন্তর্ভুক্ত করে বলছি কিনা? সে তো আজকে আমাদের এই যে সংবিধান সংশোধন বা অন্য প্রতিনিধিত্বর কথা বলি, আমরা যেন ভুলে না যাই ওই বিভাজিতভাবে ওই নারীদের আমরা কিভাবে এখানে স্থান করে দেব, নাকি আমরা উচ্চবর্গীয় নারী প্রতিনিধি এবং আমাদের মতো আলোকিত নিজেকে দাবি করলাম, পুরুষ মানুষরা যে এখানে দাবি করি সেই নারীদের কথা এটার ভিতরে থাকবে না। সেহেতু দুটো জিনিস আপনারা নিশ্চিত করেন, এই সমস্ত সংস্কারের ভিতর দিয়ে এই মুহূর্তে নারীদের ক্ষেত্রে যেই ধরনের বিভিন্ন ধরনের নিপীড়ন এবং অপরাধমূলক কাজ চলছে সেগুলোকে নিরসন করা যাবে। আর দুই, এই যারা প্রতিনিধিত্ব করবেন তারা প্রকৃত অর্থে পিছিয়ে পড়া নারী গোষ্ঠীর জনগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তারা সামনে আসবেন, এইটিই প্রত্যাশা করি।